স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা বিষয় ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। দর্শক, আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, আপনারাও জানেন যে বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হন আমাদের এই আলোচনায় পুরো অনুষ্ঠান জুড়ে, আর আপনারা তো আছেনই আমাদের সাথে। এরই মধ্যে শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর, এবং আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপির। আপনাদের তিনজনকে স্বাগত ৭১ জার্নালে, এবং আমাদের সাথে সিরাজুল ইসলাম আপনি তো আছেনই। আমরা একটু প্রথমেই যদি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি দুপুরে যখন ঐক্যমত্য কমিশনের প্রধান তিনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদের যেই খসড়া সেটি নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে বেশ কিছু খসড়া বহির্ভূত সুপারিশ বা পরামর্শ সেখানে যুক্ত করা হয়েছে, যেটি রাজনৈতিক দলগুলো যখন জুলাই সনদ সই করেছে সেখানে ছিল না। একটু বলবেন কোন কোন বিষয় আসলে যুক্ত করা হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে? এখনো সেই বিষয় স্পষ্ট না, এবং আমার সুনির্দিষ্ট কোনো ধারণা নাই। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে নিশ্চয়ই তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। যদি এরকম কিছু হয়ে থাকে যেটা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, অহেতুক তো আর বলা হয়নি, নিশ্চয়ই কারণ আছে, যুক্তি আছে। যারা এগুলো নিয়ে কাজ করেছেন তারা জেনে শুনেই বলেছেন। আমার বক্তব্য, এতদিন আলোচনা হলো, এতগুলা রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের এই জুলাই চার্টারে সিগনেচার করে, তারপরেও যদি এর বাইরে কোনো কিছু থেকে থাকে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে, এবং সেটা এই রাজনৈতিক দলগুলোর সাথে এই একটা প্রতারণা হবে বলে আমি মনে করছি। যেটা হয়েছে যদি হয়ে থাকে, সেখানে আপনার সাথে যদি একটু আমি যুক্ত করে দিয়েছি, তো আপনি বলছিলেন যে এখনো পুরোপুরি আসলে তথ্যটি নেই, তবে এরই মধ্যে যেটা বিভিন্ন গণমাধ্যমে এসছে সেখানে কিন্তু বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে আপনারা দিয়েছেন সেটা অন্তর্ভুক্ত করা হয়নি, এবং একই সাথে যে নতুন করে যে আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদের আসলে কি প্রয়োজনীয়তা আছে বলে আপনার কাছে মনে হয়? কেন ঐক্যমত্য কমিশন এটি যুক্ত করতে গেল? না, সেটাই আমার প্রশ্ন। কি কারণে এখানে ঐক্যমত্য কমিশন সেখানকার আলোচনার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে সেই আলোচনার বাইরে গিয়ে কি কারণে এইটা সংযুক্ত তারা করেছে এবং কোন প্রেক্ষিতে করেছে সেটা বোধগম্য না। সেটা অবশ্যই রাজনৈতিক দলের সাথে আলোচনার বাইরে করা, এটা আমি মনে করি এটা খুবই ইনডিসেন্ট, এবং এটা রাজনৈতিক দল মেনে নেবে কিনা এটা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ হবে। বিএনপির পক্ষ থেকে যে বিষয়ে বলা হয়েছে, এই যে আপনিও বললেন যেটা যে সংবিধান কমিশন, যেটা সংস্কার কমিশন, হ্যাঁ সংস্কার পরিষদ যেটা করা হয়েছে সেটা ঐক্যমত্য কমিশনে তো আলোচনা হতে পারতো। সেখানে ঐক্যমত্য না হলে কি কারণে ঐক্যমত্য কমিশন সেখানে এটা সংযুক্ত করবে, এটা আমার বোধগম্য না। এবং এটা আমি মনে করি যে নতুন করে সংকট তৈরি করবার একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া হতে পারে। অ্যাডভোকেট আতিকুর রহমান, যেহেতু আপনারাও জুলাই সনদে সই করেছেন, এ বিষয়ে প্রথমে আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই, যে বা আপনারা কি এই বিষয়ে সম্পর্কে অবহিত ছিলেন কিনা যে সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন পরামর্শ যে যুক্ত করে আজকে প্রধান উপদেষ্টার কাছে এটি দেওয়া হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক যারা এখানে সঙ্গে আছেন এবং যারা শুনছেন দেশে এবং বিদেশে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জুলাই সনদে জামাত ইসলামী স্বাক্ষর করেছে, তার পাশাপাশি জামাত ইসলামী মাঠে ময়দানেও আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই সনদ কি করে বাস্তবায়িত হবে তার রূপরেখা নিয়ে আজকে সর্বশেষ ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই বাস্তবায়নের রূপরেখা তারা উপস্থাপন করেছেন, এবং এটা আমাদের কাছে যৌক্তিকই মনে হয়েছে যে ঐক্যমত্য কমিশনের উপর যে দায়িত্ব ছিল, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট, তারা জনগণের যে অভিপ্রায়কে ধারণ করে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছেন
এবং জনগণের অভিপ্রায়কে ধারণ করেই তারা জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। আমরা মনে করি যেটি করা হয়েছে আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ, এটি যথার্থ হয়েছে। তবে আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট যদি নির্বাচনের আগে দেওয়া হয় তাহলে এই বিষয়গুলো আগামী দিনে আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন নিয়েও আমরা করবে। আলোচনা করব। আমরা মনে করি কিন্তু যেগুলো তার এসেছে মানে কি আপনার এগুলো কথা থেকে আসলে কি এটি অনেকটা কি বোঝা যায় যে আজকে জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নতুন যেই পরামর্শগুলো বা সংযুক্ত করা হয়েছে সেগুলো ঠিক আছে আপনি বলছেন, কিন্তু সে বিষয় নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়নি। দেখুন, আমি যদি বলি ঐকমত্য কমিশন তারা রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, তার বাইরে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন কিংবা বিভিন্নভাবে যারা স্টেক হোল্ডার তাদের সাথে পরামর্শ করেছেন। আমরা দেখলাম যে যাদের পরিবারের সদস্যরা শহীদ তাদের সাথে কথা বলেছে। সব মিলে ঐকমত্য কমিশন স্বাধীনভাবে যেটা দেশের জন্য কল্যাণকর, আগামী রাজনীতির জন্য কল্যাণকর সেগুলোকে বিবেচনা নিয়ে তারা মতামত দিয়েছে। কিন্তু সই হয়ে রাজনৈতিক যাওয়ার দল তাদের পরে মতামতটা রাজনৈতিক দিয়েছে। দলের সাথে কথা না বলে নতুন ধারা যুক্ত করাটা আসলে কতটুকু ঐক্যমত্য হলো সেটাও কিন্তু একটা প্রশ্ন সামনে নিয়ে আসে রাজনীতির ক্ষেত্রে। আবেদিন শিশির আছেন আপনি আমাদের সাথে। এনসিপি সই করেনি, এনসিপি এখনো বলছে যে আইনি ভিত্তি ছাড়া আসলে এটির পুরোপুরি পরিষ্কার ধারণা ছাড়া বা আদেশ হোক অথবা এটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে না আসলে এনসিপির অবস্থানটি আসলে এখনো আগের মতো না, যে তারা সেটি সই করবে না। এখন যে নতুন করে সংবিধান সংস্কার পরিষদের কথা বলে যে ঐকমত্য কমিশন যে নতুন ধারাটি সংযুক্ত করেছে, এখন কি আপনারা একমত অবস্থানে আছেন কিনা, নাকি কোনো পরিবর্তন হবে আপনাদের ভিতরে এখনো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ৭১-এর জার্নালের সকল দর্শক শ্রোতাকে। আমরা শুরুতেই বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি এবং এই জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা স্বচ্ছ ধারণা পাওয়ার পরেই আমরা এই ব্যাপারে সিগনেচারের ব্যাপারে আমরা ঐক্যমত করবো এবং আমরা সিগনেচারের জন্য অপেক্ষা করছি। আমরা বলেছি যে জুলাই যে অধ্যাদেশ মানে প্রধান উপদেষ্টা জারি করবে তার মাধ্যমে যে জনগণ যে রায় দিবে তারপরে হচ্ছে আমাদের আসলে এখানে সই করা কার্যকর হবে। তার আগে যদি ধরুন আমরা এখানে সই করি বা সই না করি এতে কোনো আসলে যায় আসে না। জনগণ যখন আপনাকে ম্যান্ডেট দিবে তখন আমরা মনে করি সকল রাজনৈতিক দলকে সই করলে এটা বেশি ইফেক্টিভ হয়। তো আমরা শুরু থেকে আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে গণভোটের সময় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কিছু কিছু রাজনৈতিক দল গণভোটের সময়টা আগে চেয়েছেন যাতে নির্বাচনের আগে নভেম্বরে, আমরা দলগতভাবে সেটিকেও আজকে আমরা স্বাগত জানিয়েছি। এছাড়াও নোট অফ ডিসেন্টের ব্যাপারে সরকার যে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে বলে আমরা মনে করি। এছাড়াও পরবর্তী যে সংসদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খুব একটা খারাপ কিছু হয়নি, কারণ আমরা দেখেছি যে যারা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তারা পরবর্তীতে দাবিগুলো বাস্তবায়ন করেন না দলীয় স্বার্থে এবং ব্যক্তি স্বার্থে বা কোনো গোষ্ঠী স্বার্থে, যেটা ৯০-এর পরে আমরা দেখেছি। ৯০ পরে একটি স্যাটেল ইস্যু ছিল তত্ত্বাবধায়ক ইস্যু, কিন্তু একটি দলীয় সরকার এসে এই স্যাটেল ইস্যুতে আবার অস্বীকার করে, যার কারণে ৯৬-তে আমাদের অনেক হাঙ্গামা হয় এবং হরতাল অবরোধের মধ্য দিয়ে আবার পরবর্তীতে ২টি ইলেকশন করা লাগে ৯৬। এই জন্য আমরা মনে করবো যে পরবর্তী পার্লামেন্টকে যে সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে যদি এই সময় তারা না করতে পারে জুলাই মানে কার্যকর হয়ে যাবে, সেটা একদম খারাপ না। তারপরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এটা গণভোট দিয়ে যদি এটা সবার আগে যদি এটা স্বীকৃতি নিয়ে নিতে পারতেন এবং গণভোটের মধ্যে রায় নিয়ে নিতে পারতেন, তারপরে যদি হচ্ছে জাতীয় সংসদ ইলেকশনটা পরে করেন তার থেকে বেশি টেকসই হবে বলে আমরা মনে করি এবং আমরা তাই দাবি করি। এবং বিশেষ করে জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো যে দাবিটা করেছে যে আগেই গণভোটটা হয়ে যাওয়া উচিত, তাহলে কি আপনারা সনদে সই করবেন? কারণ আপনি আজকের দিনের ঘটনার পর বক্তব্যে যতটুকু এতক্ষণ বলছিলেন তাতে যে ধরনের ধারাগুলো নতুন করে পরামর্শগুলো এসেছে তাতে আপনারা মনে করছেন যে ভালো হয়েছে, তার মানে কি এখনো আপনারা সই করেনি? তাহলে কি ৩১ অক্টোবর তো সই করবার সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাহলে কি এর মধ্যে করবেন? সেটা ঠিক না। আমরাই তো এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা যাই বলেন এগুলো তো আমাদের ত্যাগের ফসল।
যে বিএনপি সহ অন্যান্য দলগুলো তো 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছে, এগুলো তো এইটুকু আসছে, সেটা আমাদের অনেক ত্যাগের মধ্যে দিয়ে, আমাদের অনেক চাপের মধ্যে দিয়ে এবং আমাদের রাজপথের সর্বপরিস্থিতির কারণে এতটুকু এসেছে। না হতো 3 মাসের মধ্যে তো ইলেকশন দিয়ে দিত, এবং এই পুরাতন কাঠামো এবং মৌলিক সংস্কার ছাড়াই। তো আমরা মনে করি আমরা তো সই করার জন্য অপেক্ষা করছি। আমরা চাচ্ছি জুলাই যে অধ্যাদেশটি দিবে, এর মধ্য দিয়ে যে গণভোট হবে, এই প্রক্রিয়াটি জনগণের সামনে একদম স্পষ্ট করা হোক, তারপরে সই করলে সেটা বেশি কার্যকর হয়। আমরা মনে করি না জনগণের যে রায় তার আগে আমরা আপনারা সই করি। গণভোট চাচ্ছেন আগে? হ্যাঁ, আমরা আগে চাচ্ছি, এবং অধ্যাদেশটি আগে দিয়ে দেওয়া হোক, অধ্যাদেশের পরে গণভোট হোক, তারপরে আমরা তারপরে আপনারা সই করবেন। আচ্ছা, আপনাদের অবস্থান হচ্ছে এখানে পরিষ্কার। সিরাজুল ইসলাম, আপনার যদি কোনো মন্তব্য থাকে আজকের এই বিষয়ে বা ওনাদের কাছে কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ তানিয়া আপা, আপনাকে ধন্যবাদ, আমার 71 টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা, বাবুল ভাই আছেন, অ্যাডভোকেট আতিক, তারপরে শেষ ভাই আছেন, সবাইকে ধন্যবাদ। আমার যে মন্তব্য আজকের এই প্রেক্ষাপটে সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে যে কাজ করেছে, আমার কাছে মনে হয় যে তার খুব একটা ভালো রেজাল্ট আমরা পেলাম না। ভালো রেজাল্ট পেলাম না এই কারণে বলছি যে যেখানে ঐক্য প্রতিষ্ঠার কথা ছিল সেখানে চরমভাবে অনৈক্য প্রতিষ্ঠা হয়েছে। এই দেখুন, এনসিপি সই করেইনি, সই করবে এখনও তার নিশ্চয়তা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সুপারিশগুলো আজকে জমা দেওয়া হয়েছে সেই সুপারিশে আলোচনায় ছিল না বা সনদে যুক্ত নেই, এইরকম বেশ কিছু সুপারিশ দেয়া হয়েছে। যেমন উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়টা নোট অফ ডিসেন্ট কিন্তু দিয়ে রেখেছে বিএনপি, এবং তার একটা আলাদা বক্তব্য আছে। সেই বক্তব্য না গ্রহণ করে অন্যভাবে দেওয়া হয়েছে, যেটা বিএনপির চাওয়া পাওয়া প্রত্যাশা বা তাদের যে নোট অফ ডিসেন্ট সেইগুলোকে বিবেচনায় নেওয়া হয়। এইভাবে যদি এই সুপারিশ বাস্তবায়ন, এই সুপারিশের আলোকে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিরোধিতা থাকবে, এবং যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কিন্তু বিএনপি সেটা বাস্তবায়ন করতে যাবে না। পাশাপাশি জামাত ইসলাম যে গণভোটটা চাচ্ছে বা এনসিপি চাচ্ছে, বিএনপি সেটা ওইভাবে চাচ্ছে না, যেটা জামাত চাচ্ছে আগেই গণভোটটা করতে। তো এই যে অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কিন্তু ঐকমত্য হয়নি। এবং আজকে আমি মনে করি যে বিএনপির সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা যথার্থই। তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা দিয়েছেন। এই কথাটা আমি মনে করি যে যুক্তিযুক্ত এই অর্থে যে যেখানে আলোচনা হয়ে এক জায়গায় থাকলো সেই আলোচনাকে বাইপাস করে অথবা চাপা রেখে অথবা তার সাথে এক্সটেনশন আরও কিছু অ্যানেক্স করে যুক্ত করে নতুন করে সুপারিশ দেওয়া হলো, এবং সেই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় তাহলে ঐক্যটা তো প্রতিষ্ঠা হইল না। সেই জায়গা থেকে পরিষ্কার করে বোঝা যায় যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজটা করেছে বেসিক্যালি গত প্রায় 1 বছর ধরে, এই 1 বছরের যে প্রচেষ্টা বা তাদের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের খুব বেশি ভালো কোনো রেজাল্ট আসলো না। আমি মনে করি যে পরিস্থিতি এখনও রাজনৈতিক অঙ্গনে বিরাজমান, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, এই সমস্ত দলের অবস্থান একেবারেই এক একজনের এক এক রকমের অবস্থানে আছে। এখানে ঐক্যের কোনো নমুনা নিশানা কিছুই দেখা যাচ্ছে না। অনৈক্যটা যদি হয় বা এটা যদি সামনে দিনগুলোতে আরো একটু প্রকট আকার ধারণ করে তাহলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে কিনা আমরা এই মন্তব্যটি শুনবো। তবে বিরতির সময় হয়ে গেছে, বিরতি নেই, আমরা নিশ্চয়ই আলোচনায় আবারও যাব। আছেন আমাদের সাথে দর্শক আপনারা 71 জার্নালে। বিরতির সময় হয়ে গেল, বিরতির পর ফিরে আসছি, নিশ্চয়ই থাকবেন বিরতির পর আবার আলোচনায়। দর্শক, আমরা শুনছিলাম অন্যান্য যেসব সংবাদ ভিত্তিক টেলিভিশন আছে তারা কি সংবাদ শিরোনাম করেছে। ঘুরে ফিরে রাজনীতির খবরই আসলে এখন আছে। এবং সিরাজুল ইসলাম, আপনি যেই কথাগুলো বিরতির আগে বলছিলেন যে ঐক্যমত্য কমিশন অনেকের মতো একটা কাজ করে ফেললো কিনা, এবং আসলে আমিও আপনার কাছে জানতে চাই যে এই ধরনের যদি টানাপোড়েন এখনই শুরু হয় তাহলে সামনের দিনগুলোতে রাজনৈতিক কোনো সংকট বা পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি। আপনার পর্যবেক্ষণ কি? হ্যাঁ, সংকটের আশঙ্কা তো আছেই, সংকটের আশঙ্কা আছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি, আমরা যদিও তা চাই না, আমরা চাই যে সংকট না তৈরি হোক, জাতীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা হোক এবং দেশের বৃহত্তর ঐক্য হোক। সরকার বিরোধী দল সবই থাকবে, বাট সামগ্রিকভাবে মোটা দাগে যেসব জায়গায় আমাদের ঐক্য থাকা দরকার সেই রকম ঐক্য থাকুক। তা না হলে বিপদ কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্যই বেশি হবে।
তো আপনি যেটা বলছিলেন যে সংকট সামনে তৈরি হতে পারে কিনা, সংকট তৈরি হতে পারে এই কারণে বলছি, ধরুন এই আবারও সেই পয়েন্টেই যদি যাই যে জুলাই সনদ বাস্তবায়ন করার যে প্রশ্ন এসছে সামনে, সেই প্রশ্নের এখনো বহু দূরে এনসিপি, অথচ এনসিপির নেতা যিনি আমাদের সাথে যুক্ত আছেন তিনি কিন্তু বলেছেন যে তাদের আন্দোলন বা তাদের ত্যাগের ফসল হচ্ছে জুলাই আন্দোলন বা আজকের এই সামগ্রিক প্রেক্ষাপট, অথচ তারা সই করেননি। এটা গেলে একটা বিষয়। বিএনপির অবস্থান যেখানে, জামাতের অবস্থান তার থেকে যথেষ্টই দূরবর্তী, অর্থাৎ মোটা থেকে যে সমস্ত বড় রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার আমাদের এই মুহূর্তে সামনে রয়েছেন, তাদের ভেতরে কোনো রকমই এই ব্যাপারে ঐক্যমত হয়নি। শুধু তাই না, সালাউদ্দিন আহমেদ সাহেব তো বললেন পরিষ্কার করে যে অনৈক্য প্রচেষ্টা নিয়েছেন। কীরকমভাবে একটা বিষয় যদি বলেন, আপনি খেয়াল দেন যে সংসদের উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে। বিএনপি বলছে আসনের ভিত্তিতে, আর এখানে জামাতের প্রশ্ন ছিল যে ভোটের অনুপাতে, এবং এই যে সুপারিশমালা দেয়া হলো সেখানে সম্ভবত ভোটের অনুপাতেই উচ্চকক্ষ গঠনের প্রশ্ন এসছে, কথা বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তাহলে বিএনপির চাওয়া ছিল কি বা জামাতের চাওয়া ছিল কি? এই দুই চাওয়ার ভিতরে কিন্তু বিভেদ ছিল, ফারাক ছিল, দুই পক্ষের দুই রকমের চাওয়া ছিল। কিন্তু এই যে দুই পক্ষের যে চাওয়ার মধ্যে যে তফাৎটা, এখন রাজনৈতিক দলের নেতারা যারা গণভোট চাচ্ছেন তারা বলছেন যে এই বিষয়টা সাধারণ মানুষের কাছে তুলে আনার জন্য নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে যদি গণভোট দেওয়া যায় তাহলে হয়তো তারা এক ধরনের ফলাফলের দিকে যেতে পারেন, বা এক ধরনের এটাকে কি বলে যে কিভাবে সংসদ হবে অথবা কিভাবে সরকার গঠন হবে তার প্রক্রিয়াটি পরিষ্কার হবে। যদি আমি ভুল না করে থাকি, এই বিষয়ে মন্তব্য নেব, যেহেতু আমাদের সাথে আছেন অতিথিরা, আমরা তার কাছে যেতে চাই। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসলে যেতে চাই, সেটি হচ্ছে যে গণভোট আপনারা চান না, এর আগে অনেকবার বলেছেন, এখনো বলে যাচ্ছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে জুলাই সনদ যেভাবে হয়েছে বা জুলাই অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষার যে জায়গাগুলো সেটি বাস্তবায়ন করবার আগে সেটি যদি গণভোটের মাধ্যমে প্রকাশিত হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী, তাদের সরকার গঠন করা, উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক, সেই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়তো আসতে পারে। আপনার কাছে কি মনে হয়? আসবে, এটা তো একটা বাতুলতা ছাড়া আর কি, আমি জানি না। এই দাবি আতিকুর রহমানের বক্তব্যে আজকে আমি একটু আশ্বস্ত হলাম। জামাত এতদিন সমস্ত ধোঁয়াশা বক্তব্য দিয়েছে এবং আজকে তিনি বললেন যে ঐক্যমত্য কমিশন যেটা দিয়েছে ভালো খারাপ দেয়নি এবং তারা বিবেচনা করেই নিশ্চয়ই দিয়েছে। তাহলে তাদের যে পিআর এর দাবি নিম্নকক্ষে, এই দাবি থেকে তাকে সরে আসলো কিনা সেটাও হয়তো আমরা মনে করবো যে সরে আসে, এই বিষয়ে পরিষ্কার করবেন, কারণ ঐক্যমত্য কমিশনের আলোচনার এজেন্ডার মধ্যে ওটা ছিল না এবং ঐক্যমত্য কমিশন সম্ভবত এই নিম্নকক্ষে যেটা, সেই কক্ষে পিআর এর বিষয়ে কোনো প্রস্তাবও দেয়নি। এই বিষয়ে জামাতের বক্তব্য কি বা অবস্থান কি, সেই বিষয়ে তারা যে আন্দোলন করছে সেখান থেকে তারা এখন সরে আসবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো তারা যে গণভোটের কথা বলছেন, আপনি যেটা বললেন গণভোট 2 মাস আগে হয়ে কি লাভ হবে আমি জানি না। গণভোট 2 মাস আগে হইলেই জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে না, পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত যেহেতু আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে মানে 2 মাস আগে করে এটাকে আমরা তাল পাকানের মতো পাকায় রাখবো কিনা আমি জানি না, ঘরের মধ্যে মজুদ রাখবো কি কারণে আমি জানি না। এর আফটার ইফেক্ট যেটা, সেটা তো জুলাই সনদের যে বাস্তবায়ন সেটা তো পরবর্তী পার্লামেন্টেই হবে। তাহলে সেটা নির্বাচনের দিন হলে কি অসুবিধা, আগে হইলে কি এমন উপকারিতা আমার বোধগম্য নয়। এর জন্য এই জাতির 1400 কোটি টাকা খরচ করা, নতুন করে একটা দক্ষযোগ্য কাণ্ড তৈরি করা, নির্বাচনের আগে একটা জাতীয় নির্বাচন আমরা করতে পারি না দীর্ঘদিন, জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের মধ্যে আরেকটা নির্বাচন আমরা 1 মাসের মধ্যে করে ফেলবো, এই চিন্তা মানে আকাশ কুসুম কল্পনা ছাড়া বা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। সবচেয়ে বড় কথা যে আপনি যে আগে গণভোট করবেন, এই গণভোটের মধ্য দিয়ে তো জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে না। তার জন্য এই গণভোট করে আপনাকে রেজাল্ট রেখে দিতে হবে পরবর্তী পার্লামেন্টের জন্য। পরবর্তী পার্লামেন্ট হবে, তারপরে আপনারা এই গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন সে পার্লামেন্ট করবে। তাহলে কি কারণে আমি এই দেশের 1400-1500 কোটি টাকা খরচ করে নতুন করে একটা সংকট তৈরি করছি, এটা আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এই সংকটটা আপনি কোথায় দেখছেন সেটা যদি একটু আপনি বলতেন। আমি সংকট যেটা দেখছি, আমরা মনে করি এই নতুন করে গণভোট
গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি যত এর আগে অনেক টকশো করেছি এনসিপি নেতাদের সাথেও, তারাও বলেছে দরকার লাগলে একদিন গণভোট হবে। হ্যাঁ, সেটা হইতে তো এমন কোনো অসুবিধা নেই। একদিন গণভোট হইলে কি অসুবিধা তা আমি জানি না, মানে জাতীয় নির্বাচনের দিন। আর আগে হইলে কি লাভ হবে সেটাও আমার বোধগম্য নয়। সেই জন্য আমি বলছি যে গণভোটের যে ইস্যুটা, সেটা আমরা বলেছি গণভোট নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নাই। হ্যাঁ, সব রাজনৈতিক দল যেহেতু বলেছে, আমরাও বলেছি গণভোটের সাথে একমত। এখন গণভোট আগে হবে, টিম আগে না মুরগি আগে, এই বিতর্কের কোনো প্রয়োজন আছে সেটা আমরা কোনোভাবেই মনে করছি না। কারণ বাংলাদেশের এখন এফোর্ট করবার মতো কোনো বাস্তবতা নাই। নতুন আরেকটা নির্বাচন, এই 3 মাসের মাথায় যে নির্বাচন হবে, তার আগে আরেকটা নির্বাচন, এবং মোরলেস এই নির্বাচনে একই রকমের ইনভলভমেন্ট, কর্মকর্তা কর্মচারী, খরচ, ব্যালট বাক্স, সমস্ত কিছু। তো সেই জন্য আমরা বলি এটা সংকটকে ঘনীভূত করার একটা প্রচেষ্টা কিনা, সেটাই একটা সন্দেহের নিশ্চয়ই ব্যাপার। আমাদের সাথে আছেন যেহেতু জামাত ইসলামের একজন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আছেন আমাদের সাথে, অ্যাডভোকেট আতিকুর রহমান। তার কাছ থেকে বরং আমরা এই প্রশ্নের উত্তরগুলো শুনে আসি, কারণ সব প্রশ্ন আপনাকেই আসলে করেছেন আমাদের আরেকজন অতিথি। জি, ধন্যবাদ আপনাকে। যেটা শহীদুল ইসলাম ভাই বলেছেন, আমার একটা কোশ্চেন, যে গণভোটটা আগে হলে কি সমস্যা? যদি আপনি গণভোটটাকে মানে নেই, নির্বাচন দিন আগে হইলে সমস্যা হলে এটা 1400 কোটি টাকা গচ্ছা যাবে। আমি আসছি তাহলে আমাদের জন্য ঝুঁকি মুক্ত কোনটা আসলে? দেখো, নির্বাচনে যদি গণভোট হয়, এই গণভোটের ব্যাপারে আপনি এটাকে যে মানুষের ম্যান্ডেট নেওয়ার যে চিন্তা করে আপনি গণভোটটা করছেন, সেটা ব্যাহত হবে। আর যেটা বলেছেন, দেখেন আমাদের নির্বাচন কমিশন নতুন করে গঠিত হয়েছে, তারা কোনো ইলেকশন করে নাই। এই নির্বাচন কমিশনের ইলেকশন কোনো অভিজ্ঞতা আমরা দেখছি না। এই গণভোটে প্রমাণিত হবে আমাদের নির্বাচন কমিশন কতটুকু তারা সক্ষমতা অর্জন করেছে। দ্বিতীয়, দেখেন আপনি যেই সরঞ্জামগুলো কিনবেন হলো জাতীয় ইলেকশনের জন্য, সেই সরঞ্জামগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। একদম টোটাল মানে পুরোটা তা কিন্তু না, একই সরঞ্জাম দিয়ে আপনি এই নির্বাচন পরিচালনা করতে পারবেন। এই জন্য খরচের ব্যাপারে যে বড় খরচ হবে সেটা মনে করছি না। আমরা মনে করি যদি সরঞ্জামগুলো আগে ক্রয় করা হয়, সেই সরঞ্জামের ভিত্তিতে ব্যালট বক্স সহ তার মধ্যে দিয়ে গণভোটটা সেখানে করা সম্ভব। নেক্সট হচ্ছে, আসলে দেখুন আমাদের এই বাংলাদেশটা রাজনীতিতে আমরা কখনো স্থিতিশীল পরিবেশ পাইনি। যখনই যারা এসেছেন তারা অনেক কথাই বলেন, কিন্তু আমরা আসলে ক্ষমতা আসার পরে আমরা সকল দলকে দেখি ক্ষমতা কুক্ষিগত করে রাখার মানসিকতা, এবং জনগণের ক্ষমতা বলে ক্ষমতা এসে আবার জনগণের যাতে ক্ষমতায়ন না হয় সেই দিকটাকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামী আমরা দাবিগুলো তুলেছি। দেখুন, পেয়ারের দাবি আমরা তুলেছি, আমরা আফার হাউসও বলেছি, লোয়ার হাউসও আমরা বলেছি। এখন আফার হাউসের ব্যাপারে বিএবি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং তারা বলেছেন যে এখানে আফার হাউস হবে হলো মানে আপনার লোয়ার হাউসের সংসদ সদস্যের ভিত্তিতে, আর জামাত বলেছে হলো ভোটারের ভিত্তিতে। যৌক্তিক কোনটা বলেন তো আপনার? বাংলাদেশে 58 থেকে 60টা দলের মতো হলো নিবন্ধিত দল, এর মধ্যে কয়টা দলের লোয়ার হাউসে আপনার সদস্য থাকেন? তার মানে একই জিনিস আপনি সেখানে পাবেন। যদি আপনি ভোটের পার্সেন্টেজের মধ্যে দেন, তাহলে আপার হাউসটা হবে একটা সমৃদ্ধ একটা সেখানে আপনার সংসদ সেখানে হবে। বাংলাদেশে যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন, তারা যেই কয় পার্সেন্ট ভোট পাবে তার ভিত্তিতে সেখানে কি হবে, সেখানে আপার হাউস গঠিত হবে। যুক্তি কোনটা আসলে? এখন বিএনপি বলেছে আর এটাকে ঐক্যমত কমিশন মানে নাই, তাই বলে অনৈক্য হবে? যুক্তি বিবেচনা কোনটা বলে? যুক্তি বলে না, যাতে দেশের সকল জনগণের ভোটের একটা মূল্যায়ন সেখানে থাকে, যাতে প্রত্যেকটা দল যে কত পার্সেন্ট ভোট পাবে তার ভিত্তিতে যদি আপার হাউস, এটা তো আমাদের যুক্তি। কোনো ডিসকাস হবে, যে কোনো আইন নিয়ে আলোচনা সেখানে হবে। মানে আপনি একটা দল একটা আসনও পেল না, আর তাহলে তার তো আপার হাউস কোনো সংখ্যা সেখানে থাকবে না। যুক্তি বলে যে ভোটের পার্সেন্টেজ আলোকে আপার হাউসটা গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলেছেন, দেখুন আমাদের এখানে সাংবাদিক বলেছেন যে বিএনপি চাই না বলে অনৈক্য আছে। আমরা মনে করি আমরা অনেক ঐক্য হয়েছে। এই 84টি বিষয়ে ঐক্যমত হওয়া কিন্তু অনৈক্যের কোনো লক্ষণ নয়, এটা ঐক্যের অবশ্য সম্ভাবনা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত ঐক্যমত কখনো হয়নি, এটা ভালো দিক আমাদের জন্য। এখন আমাদের বিষয় হচ্ছে যে প্রত্যেকটি দলকে দেশের সাথে তার জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলেছেন যে এখতিয়ার আছে কিনা, আমি এখতিয়ার আছে। এই সরকার যখন ক্ষমতা এসেছেন তারা বলেছেন তারা বিচার করবেন, তারা সংস্কার করবেন, তারা নির্বাচন করবেন। এখন দলগুলো তো তার মতামত দিবেই,
কিন্তু সরকার যেহেতু এখন হলো নিরপেক্ষ সরকার, শোনেন, বাংলাদেশে যারা আমরা রাজনীতি করি আমরা সবাই চাই যে আমার রাজনীতিতে সে অক্ষুণ্ণ থাকুক। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তারা মনে করেছে যে না, দেশের জন্য যেটাই কল্যাণ তারা সেটাকে এখানে তাদের সনদে ঐক্যবদ্ধ করেছে। আমার দল বলে নাই বলে এটা আমার অনৈক্য হয়েছে, এটা তাহলে হয় না। এখানে প্রত্যেক দলের অনৈক্যকে ঐক্য এনে যদি আমরা জুলাইয়ের সময় বাস্তবায়ন করতে যাই, আরো বহু বছর সময় লেগে যাবে, ইলেকশন পার হয়ে যাবে। আমরা চাই মৌলিক বিষয়। অ্যাডভোকেট আতিক, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে বলছেন যে ঐক্যের অনেক বেশি ঐক্য হয়েছে এবং প্রয়োজনে যার যার জায়গা থেকে সরে আসার দরকার বা আসতে হবে, আপনি একটু আগেই বললেন। তো আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান থেকে তো সরে আসছেন না, যেমন পিয়ারের অবস্থা, পিয়ারের ব্যাপারটা, সেটা একটা ব্যাপার। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে যে আপনি বললেন যে নির্বাচন কমিশন নতুন গঠন হয়েছে, তাদের নির্বাচন করার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে একটা প্রমাণ হয়তো হবে যে তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে নির্বাচনটা করতে পারে কি পারে না ইত্যাদি। তো সেই সময় যদি মনে হয় আপনাদের কাছে যে এই নির্বাচন কমিশন খুব জুৎসই হলো না বা খুব ভালো কিছু করলো না আপনাদের দৃষ্টিতে, তাহলে কি এই নির্বাচন কমিশন পরিবর্তনের প্রশ্ন তুলবেন আপনারা? দুটো প্রশ্ন। দেখুন, আপনার সেকেন্ড কোশ্চেন, এটা আপেক্ষিক কোশ্চেন, হয় কি হয় না আমরা দেখব, এবং যদি সেখানে কোনো ত্রুটি হয় তখন তারা সুযোগ পাবে ত্রুটিগুলো তারা সমাধান করার জন্য। এখন যদি আপনি ভোটের দিনে সব করেন, তারা সংশোধন কখন হবে? আমরা মনে করি যদি ত্রুটি বিচ্ছুটি থেকে থাকে, তারা যে 2 মাস সময় পাবেন, তার মধ্যে তারা চাইলে ওই ত্রুটিগুলোকে সংশোধন করেই তারা আমাদের ইলেকশনটাকে তারা সেখানে ভালো করতে পারবে। দ্বিতীয়, আপনি প্রথম কোশ্চেন পিয়ার নিয়ে, দেখুন পিয়ার নিয়ে জামাত ইসলামী আমার জনমত তৈরি করেছি, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেছি। দেখুন, জামাত ইসলামী একসময় কেয়ারটেকার সরকার আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমি বলছি একসময় জামাত ইসলামী যখন কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিল তখন এই ধরনের কথাবার্তা আসছিল, কিন্তু এখন বাংলাদেশের বাস্তবতায় জামাতের উত্থাপিত কেয়ারটেকারটা এখন কি সবার কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, পিয়ার আমরা দাবি তুলেছি, যদি পিয়ার নাও হয়, আমি আমার দলীয় অবস্থানটা, এটা আমার পুরো দায়িত্ব না, যদি নাও হয় মনে করেন, কিন্তু টুডে অর টুমরো বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল তারা পিয়ারের পক্ষে আসতে হবে, এতটুকু আমি বলে গেলাম। জামাত ইসলামী যৌক্তিক মনে করেছে, যৌক্তিক মনে করেই যাতে করে আমাদের কখনো ফ্যাসিবাদী সরকার কায়েম না হয়, যাতে করে কেউ 35% ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়ে যা ইচ্ছা তাই করতে না পারে, ওই জায়গাটাকে বাধা দেওয়ার জন্যই। বলেন ভাই, বলেন। না, এই যে এই ঐক্যমত্য কমিশন যে পিয়ার বাদ দিয়ে নিম্নকক্ষে জমা দিল, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, মেনে নিয়েছেন? সে ব্যাপারে আমার দল সেখানে বক্তব্য দিবে। এখনো তো এই ব্যাপারে আমাদের দলে কোনো বক্তব্য আমরা রাষ্ট্রপতি পাইনি, সেটা নিঃসন্দেহে হয়েছে সব যাচাই বাছাই করে। না, আমাদের দল এখনো এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, আপনি খেয়াল করেছেন। বিএনপি জানিয়েছে, নিঃসন্দেহে আমাদের দল বিবেচনা করে প্রতিক্রিয়া জানায়, তখন আপনি বুঝবেন সেখানে অবস্থানটা আমরা কি বলেছি। সেটা আমার দলের যেটা স্ট্যান্ড আমরা এখনো খেয়াল করিনি, হয়তো যাচাই বাছাই করেই সেখানে দল তার মন্তব্যটা করবেন। এই ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে সব কথা বলার সুযোগ আমার নেই, যতটুকু হয় ততটুকু আমরা যৌক্তিক মনে করেছি, বাকি দলীয় অবস্থানটা আমাদের সাথে। এই যে গণভোটের কথা আপনারাও বলছেন যে সংসদ নির্বাচনের আগে গণভোট হলে পরে সেটি হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য ভালো হবে। কিছুক্ষণ আগে অ্যাডভোকেট আতিকুর রহমান যে প্রসঙ্গগুলো এবং যে যুক্তিগুলো তুলে ধরলেন, আপনারাও কি একমত, নাকি সেখানে কোনো কিছু যুক্ত করবার আছে আপনার? আমরা শুরু থেকে বলেছি, আমরা নির্বাচনের দিন অথবা যদি নির্বাচনের আগে, যেটা জামাত ইসলাম দাবি করছে বা জামাত ইসলামের সমমনা আরো 8টি দল দাবি করছে যে আগে নভেম্বরে গণভোট, আমাদের কোনো আপত্তি নেই। তবে জামাত ইসলামের যে দাবি, এটাকে আমরা আজকে স্বাগত জানাইছি, মানে দলীয়ভাবে আমরা এটাকে স্বাগত জানিয়েছি। কারণ আমরা মনে করি যদি এটা আগে হয় তাহলে যে জুলাই সনদের যে তাৎপর্য এবং যে প্রয়োজনীয়তা এবং জনগণের মধ্যে যে এটার যে আগ্রহটা, এটা বেশি থাকবে। আর নির্বাচনের দিন যদি হয় সেটা তুলনামূলক একটু কম আগ্রহ থাকবে, এবং এখানে প্রত্যেক প্রার্থী এবং দল নিজেরা নির্বাচনে জেতার জন্য ওই জিনিসটাকে ফোকাস করবে। এখানে যে টোটালি একটা জাতি গঠনের যে একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া,
এই সামষ্টিক যে প্রচেষ্টা, এটার প্রতি ডিফোকাস হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো আমরা এই জন্য বলেছি যে জুলাই সনদ তো শুধু রাজনৈতিক দলের জন্য না, এটা তো নেশনের জন্য। তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনটা চাই শুধু নির্বাচিত হওয়ার জন্য, দলগুলো ক্ষমতা যাওয়ার জন্য। সেজন্য যদি নভেম্বরে হয় এটা বেটার হয়। আপনারাও নভেম্বরে চাচ্ছেন কিন্তু গণভোট আমাদের- নভেম্বরে হোক? নভেম্বর বলতে আমরা নির্বাচনের আগে যদি হয় এটা আমাদের কোনো সমস্যা নাই, আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং আমরা মনে করি এটা ভালোই হবে, এটা খারাপ হবে না। তবে কোনো ব্যাপারে আমরা রিজিক না, নির্বাচনে দিলে যদি সবাই যদি ঐক্যমত হতে পারে আমাদের তার তো কোনো আপত্তি নাই। এটা একদম শুরু থেকে আমরা বলেছি। আমরা যেটা চেয়েছিলাম যে এখানে আপার হাউসে ইয়ারটা কনফার্ম করার জন্য এবং সেটা হবে প্রাপ্ত ভোটের অনুপাতে, আমরা ওইটা জিনিসটা আমরা পেয়েছি। আর আমরা এখন চাচ্ছি যে জুলাই যে অধ্যাদেশটা দিবেন বা আদেশটা দিবেন সেটা ডক্টর ইউনূস দেওয়ার পরে যে আপনার গণভোটের রায় হবে, তারপরে জুলাই সনদে সই করলে সেটা বেশি টেকসই হবে এবং আমরা মনে করি এটাই বেশি কার্যকর পন্থা। আর অন্যথায় বাবুল ভাই যে জিনিসটি এখানে বললেন যে সবকিছুর জন্য আমাদের সংসদের কাছে যাওয়া লাগতেছে, তাহলে তো আসলে বাবুল ভাই কি আমরা প্রশ্ন করতে হয়, তাহলে সবকিছুই যদি ঐক্যমত কমিশন সংসদের হাতে আপনাদের কথা মতো না নাস্ত করে যায়, তাহলে এত সময়টা আমরা কেন কিল করলাম? এটা তো তাহলে দরকার ছিল না। এবং এই সংস্কার প্রস্তাবনা এগুলো কোনো কিছু দরকার ছিল না। তাহলে পরবর্তী সংসদে তাদের মতো করে চিন্তা করতে পারতো। এখানে তো আমাদের এত রক্ত দেওয়ার দরকার ছিল না। বিভিন্ন সময় তো সংসদ ছিল, তারা তো এই দেশ শাসন করেছে, বিভিন্ন দল শাসন করেছে এবং মোটামুটি সব দলে শাসন করেছে। তাদের দ্বারা তো আমরা এই রাষ্ট্রের সংস্কারে কখনো আলাপ শুনি নাই এবং সংসদগুলো বেশিরভাগ 5 বছরের সংসদগুলো ছিল। তাহলে সংসদ তো ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার ফলেই তো রাষ্ট্রীয় তৈরি হয়েছে এবং এই রাষ্ট্রের মৌলিক পরিবর্তন মানুষের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। একটা রাষ্ট্রের 300 জন পার্লামেন্ট একসাথে পালিয়ে গিয়েছে, এটা রাষ্ট্রের কত বড় একটি মৌলিক গলদ। তার মানে আমরা কি করলাম যে রাষ্ট্রের একটি মৌলিক গলদ নিয়ে 54 বছর আমরা কোনো মতে মানে আপনার জোড়াতালি দিয়ে চললাম। এটা তো পরবর্তী সংসদ পারবে এটা আমার মনে হয়নি এবং এটা অতীতের আমাদের ইতিহাস দিয়ে মানে এখানে প্রমাণিত হয়। মানে এখন অনাস্থার জায়গা আসলে তৈরি হচ্ছে আপনি যেভাবে বলছেন। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, শুধু জাতীয় ঐক্যমত কমিশনের তো আলোচনা হয়তো সামনের দিনগুলোতে আবারও হবে বা হয়তো এটা আরো দীর্ঘায়িত হবে। শহীদুল ইসলাম বাবুল যেহেতু আমাদের সাথে আছেন, এরই মধ্যে যেটি আরপিও সংশোধনের বা আরপিওর একটি ধারা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে, আশা করি তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। সেটি হচ্ছে যে বিএনপি বলছে, যেটি বর্তমান সরকার করেছে, যে যারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে, আরপিওতে যেটি তারা সংশোধনী এনেছে, যুক্ত করেছে, যারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারা হচ্ছে সেই জোটের প্রতীক নিয়েই আসলে নির্বাচন করবে, দলীয় প্রতীকে না। কিন্তু আপনারা আজকে আইন উপদেষ্টার কাছে গিয়েছেন এবং বলেছেন যে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও আগের যে বিধানটি ছিল যে জোটের প্রতীক অথবা নিজ দলের যেই হচ্ছে প্রতীক সেটি নিয়ে তারা নির্বাচন করতে পারবেন। তফাৎটা আসলে কি হতো বা হবে আসলে যদি এই আইনটি সংশোধন হয়, তাতে রাজনৈতিক দলের নির্বাচন করার ক্ষেত্রে জোটের প্রতীক নিয়ে নির্বাচন করলে মানে তাতে রাজনৈতিক দলগুলো কি পিছিয়ে যাবে, এরকম মনে হচ্ছে বিএনপির? আপনি আমাকে বলছেন? জি হ্যাঁ, আমরা সেটা মনে করছি পিছিয়ে যাবে, বিষয়টা সেরকম না। জোটবদ্ধভাবে নির্বাচন করার কালচার আমাদের দেশে, শুধু অনেক দেশে, উপমহাদেশে আছে, ভারতের সবচেয়ে বেশি আছে। বিগত দিনেও আমাদের এই ধরনের অভিজ্ঞতা আছে। আমরা যেটা মনে করছি যে ছোট ছোট রাজনৈতিক দল, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নেতা বা নেতৃত্ব আছে। এই নেতৃত্বের অনেকেই যদি তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করে থাকে তাহলে তাদের বিজয়ী হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা অনেক তারকা রাজনীতিবিদ যাদেরকে আমাদের প্রয়োজন জাতীয় জীবনে বা পার্লামেন্টে প্রয়োজন, তাদেরকে আমরা হারাতে পারি। এই জন্য আমরা বলেছি যে এই অপশনটা রাখা দরকার। আগে যেটা ছিল যে যদি জোটের কোনো দল মনে করে তারা নিজস্ব মার্কা নিয়ে করবে, করতে আপনি যেটা পারবে। বলছেন যে অনেক রাজনীতিবিদ আছেন বা যাদেরকে পার্লামেন্টে দরকার, এইটি যদি একটা রাজনৈতিক দলের অবস্থান হয় তাহলে তাকে জোটবদ্ধভাবে কেন তাহলে নির্বাচন করতে হবে? সে একাই তো নির্বাচনে দাঁড়াতে পারে না। এরকম নেতা বাংলাদেশে এমন এমন ব্যক্তিগত পার্সন আছে, রাজনীতিবিদ আছে যারা জাতীয় রাজনীতির সেইভাবে দল তৈরি করতে পারে নাই, বা এনসিপি নতুন দল বা অন্যান্য, যেমন জামাত ইসলামও কিন্তু ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে এক সময়। হ্যাঁ, তাদের মার্কা ছিল না বা তাদের নিবন্ধন ছিল না, সেটা বাদ দিলাম। কিন্তু ধরেন আমাদের এই যে মাহমুদুর রহমান মান্নার মতো লোক, ডাকসুর 2 বারের ভিপি, চাকসুর ভিপি, তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল সেভাবে তৈরি করতে পারেননি এককভাবে। যেই রাজনৈতিক দল 300টা আসনে তাহলে কি বিএনপির সাথে দেখা যাবে মাহমুদুল হক মান্নাকে?
না না, আমি কথার কথা বলছি, উদাহরণ হিসেবে আপনাকে বলছি যে তার মতো নেতা, পার্লামেন্টারিয়ান বা বাংলাদেশের একজন পরিচিত রাজনীতিবিদ, তিনিও পার্লামেন্টে যেতে না পারেন, তবে যদি জোটবদ্ধভাবে নির্বাচন তিনি করেন তাহলে তার সম্ভাবনাটা বেড়ে যায়, যাবে এরকম কোনো নিশ্চয় করে বলা যায় না। আর শিশির যেটা বললেন যে আমাদেরকে যে বিগত পার্লামেন্ট কি রাজনীতিবিদরা পারেনি, রাজনীতিবিদরা অনেক কিছু পারেনি, এটা সত্য। আবার রাজনীতিবিদরা অনেক কিছুই পেরেছে, রাজনীতিবিদদের আত্মত্যাগ আছে, রাজনীতিবিদরা অনেক সংস্কার বাংলাদেশে হয়েছে, বাকশাল থেকে কি বলে বহুদলীয় গণতন্ত্র, এটাও রাজনীতিবিদরা করেছে। রাজনীতিবিদরা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট আমরা তৈরি করেছি, অনেকগুলো সংস্কার রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব করেছে। হ্যাঁ, বিগত দিনে, বিগত 15 বছরের শাসনকে নিয়ে, উদাহরণ নিয়ে যদি আপনি গোটা রাজনীতিকে বিশ্লেষণ করেন বা বিগত রাজনীতিকে বিশ্লেষণ করেন, সেটা হবে না। কেন? আমরা তো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে একটা প্রবেশ করেছিলাম, সেটা ভালো মন্দ মিলিয়ে আমাদের ছিল। কিন্তু হাসিনের যে 15 বছর, এটা ওই যে চুন খায় মুখ পুড়লে আমাদের যে অবস্থা হয়, সেই অবস্থা যদি আপনারা সবকিছুই ফ্যাসিস্ট, বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, বিএনপি কখনো হাসিনা হয় নাই, বিএনপি কখনো ফ্যাসিস্ট হয় না, আপনারা সবকিছুকে যদি এক পাল্লায় মেপে ফেলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আমরা বিশ্বাস করি এই যে আইনি নির্বাচন পার্লামেন্ট পর্যন্ত কেন যেতে হবে এই প্রশ্নটা, পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে করবেন? এবং পার্লামেন্ট তো সর্বময় ক্ষমতার অধিকারী, আপনার এটাও কিন্তু পার্লামেন্ট আপনার চেঞ্জ করে দিতে পারে সবকিছু। পার্লামেন্টের উপরে কোনো কিছু বাংলাদেশের কারো কোনো ক্ষমতা নাই। সেই জন্য আপনাকে দিন শেষে রাজনীতিবিদদের উপরেই, পার্লামেন্টের উপরে নির্ভর করতে হবে। এবং আমি মনে করি এইবারের যে পার্লামেন্ট হবে, এত কিছুর পরে, এত রক্তদান, এত আত্মহত্যা, এর আগে কখনো সংস্কার কমিশন হয় না, এর আগে কখনো এত রাজনৈতিক দল একসাথে বসে না, এর আগে কখনো চার্টার হয় নাই, এর আগে কখনো গণভোট হয় নাই। সুতরাং সবকিছুতেই যদি আপনারা শঙ্কিত হন, সংখ্যাবোধ করেন, তাহলে তো ছায়ের সাথে যুদ্ধ করতে হবে, সেটাও কাম্য নয়। আপনাকে একটা জায়গায় পজ না, কোথাও না কোথাও পজ দিতে হবে। আপনি এই পার্লামেন্ট না করে জুলাই সনদ, এই গণভোট করার পরে আপনি কি করবেন? গণভোট করার পরে এটা আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে? সেটা তো হবে না। এবং পরবর্তী পার্লামেন্ট সেটা বাধ্য হবে বাস্তবায়ন করতে, এটাই তো মূল বক্তব্য। তাহলে পরবর্তী পার্লামেন্টকে আপনি কেন, পরবর্তী পার্লামেন্ট মেম্বার তো আপনিও হবেন, হইতে পারেন, আপনি তখন আপনারা এটা বাস্তবায়ন করবেন। এখানে দোষের কোনো কিছু বলা হয়েছে পরবর্তী পার্লামেন্ট আর আগের পার্লামেন্ট আর পরের পার্লামেন্ট এক পার্লামেন্ট হয়ে যাবে, এটা চিন্তা করবারও কোনো কারণ নাই, এই আশঙ্কা থাকবারও কোনো কারণ আছে বলে মনে করে না। সবকিছুকে নেগেটিভলি দেখবার কোনো প্রয়োজন আছে সেটা আমরা মনে করছি না। নিশ্চয়ই আমরা আলোচনা চালিয়ে যাব, তবে বিরতির একটি প্রয়োজন হয়ে গেছে, বিরতির পর আলোচনা চলতে থাকবে। থাকবেন আপনারা সবাই আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরে আসছে, থাকবেন ৭১ জার্নালে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আলোচনা হচ্ছিল আরপিওর যে নতুন সংশোধনী নিয়ে, সেটি নিয়ে আপনার মধ্যে একটু প্রশ্ন ছিল আমাদের অতিথিদের কাছে। ঠিক প্রশ্নটা আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দলীয় প্রতীক নির্বাচন করা না করা, এই সমস্ত বিষয় নিয়ে বাবুল ভাই যথার্থই বলেছেন। আমি তার সাথে আর একটু ব্যাখ্যামূলক বক্তব্য রাখি, তাইলে আমার মনে হয় যে আরো পরিষ্কার হবে। দেখুন, জাতীয় সংসদ নির্বাচন হয়, সেখানে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তারা প্রকৃতপক্ষে এবং যথার্থই আইন প্রণেতা, তারা কিন্তু আর কোনো কিছু না। যারা নির্বাচিত হবেন তারা আইন প্রণয়ন করবেন, আইনের ভালো মন্দ খুঁটিনাটি, আইন সংশোধন, পরিমার্জন, পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আইন কেন্দ্রিক কাজ তাদের। এই জায়গায় খুব চৌকস লোক দরকার, আইন বোঝে, আইনের পারপাস বোঝে, আইনের ভেতরের যে দিকগুলো সেগুলো বোঝে, এইরকম লোকজন দরকার। এবং সেখানে ডেফিনেটলি উদাহরণ হিসেবে যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা এসছে, এইরকম পরীক্ষা ব্যক্তিত্ব বা এইরকম ঝানু রাজনীতি করে তো কথাই নেই। তারা অনেকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, কাজ করেছেন। সেই জায়গা থেকে জোটবদ্ধভাবে নির্বাচন করতে হলে জোটের প্রতীক দিতে হবে। জোটের তো বাংলাদেশে কোনো প্রতীক নেই। সেক্ষেত্রে ধরুন বিএনপির সাথে আরো 5টা দল এসে জোটবদ্ধভাবে নির্বাচন করলো, তখন জোটের তো সরাসরি কোনো প্রতীক নেই। তখন হয়তো বিএনপির যে ধানের শীষ, এই প্রতীকটা একটা বড় প্রভাব ফেলে। এই প্রতীকটা তখন ছোট দলের বড় নেতাদের পাশ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে কোন রকমের আইনি জটিলতা তৈরি করে যদি বিএনপির ধানের শীষ নিয়ে ওই ছোট দলের বড় নেতার পাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, তাকে বাধ্য করা হয় যে তার দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এরকম যদি আইন পাশ করা হয়, তাহলে তার জন্য জটিলতা তৈরি হবে। এবং আমি মনে করি যে রাজনৈতিক যে স্বাধীনতা, এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। এখানে মূল লক্ষ্যটা হচ্ছে যে খুবই সুশিক্ষিত, জ্ঞানবান
এইরকম লোকজনকে নির্বাচিত করে আনা, তাতে আমাদের সংসদ, আমাদের দেশ, আমাদের জনগণ লাভবান হবে। তো সেই রকম জায়গায় যদি নির্বাচনের প্রতীক বিএনপির প্রতীক বা জামাতের প্রতীক বা যে কোনো দলের প্রতীক দিয়ে ছোট দলের বড় নেতাদেরকে যদি, বড় নেতা বলছে এই অর্থে যে তারা রাজনীতি যেমন জানেন তেমনি আইন প্রণয়নের কাজটাও ভালো বুঝবেন, এইরকম নেতাদেরকে যদি প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা যায়, সেটাই বরং দরকার। এমনটা উচিত না বা এমনটা হওয়া দরকার নেই যে আইন প্রণয়ন করে জটিলতা সৃষ্টি করে তাদের নির্বাচিত হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি মনে করছেন যে জোটবদ্ধভাবে যারা নির্বাচন করতে চায় তারা যদি তারা পছন্দ মতো প্রতীক নির্বাচন মানে করতেই পারে, আগের যে ধারাটি আসলে ছিল জি, সেটার জি। থাকলে হয়তো বা ভালো হবে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি যেহেতু আছেন, আপনারা এই ধারাটি কি মেনে নিয়েছেন নাকি আপনারা মনে করেন যে না একই রকম ভাবে থাকা উচিত, জোটবদ্ধভাবে কোনো দলের সাথে থাকলেও নিজের প্রতীকেই নির্বাচন করা উচিত? আমরা আরপিওর সংশোধনকে ইতিবাচক হিসেবে দেখি। দেখুন, আমাদের দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 60-এর কাছাকাছি। যদি এটাকে আপনি অপশন রাখেন, দেখা যাবে যে 60 দলের 60 প্রতীক। তো আমরা বলি বহুদলীয় গণতন্ত্রের দেশ, তার মানে বহু প্রতীক এখানে আছে। এবং দেখা যায় ইলেকশনে মাত্র 2টা প্রতীক ইলেকশন হবে। তাহলে আপনি এত দলকে নিবন্ধন দিলেন, এবং যদি অবস্থায় থাকে তাহলে ছোট দল কখনো বড় হতে পারে না। আমরা মনে করি নির্বাচন কমিশন যেটা সংস্কার আমরা চাচ্ছি, এটা একটা সংস্কারের একটা পার্ট, যেখানে যাতে কোনো দল তার অস্তিত্ব সংকটে না পড়ে যায় এবং কোনো দল যাতে করে তার মর্যাদার বাহিরে অবস্থান না করে। দেখুন, যে কথাটা মূলত এখানে মৌলিক কথা, যে যেই দলগুলো জোটবদ্ধ হবে তাদের দলীয় প্রতীক মানুষ চিনে না, তো সেই দলের কাজটা কি? আপনি এটা দল করলেন, নির্বাচন কমিশনের শর্ত, নিবন্ধনের শর্ত পূরণ করে আপনি দল নিবন্ধিত করলেন, আর দলের কোনো অ্যাক্টিভিটিস নাই। 31টা দল গেল হলো ঐক্যমত্য কমিশনে, তারা দেখা যায় সেখানে গিয়েছেন, তো তাদের দায়িত্ব দলকে সুসংগঠিত। এখন দল কোনো সুসংগঠিত নাই, নির্বাচন কমিশনে গিয়ে আপনি প্রতীক নিয়ে আসতেছেন, আর ভোটের সময় এসে বলেন আমার তো দলের প্রতীক তো আসলে কি না, পরিচিত না। আপনি রাজনৈতিক মধ্যে আপনি কেন এসেছেন? কিন্তু আপনি বলছেন যে মানে রাজনীতি করবার জন্যই বা রাজনৈতিক দল তৈরি করবার জন্যই তো নেতারা একটা দল তৈরি করেন বা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। কিন্তু যখন আমি একটি দল তৈরি করছি, আমার তো নিশ্চয়ই কিছু সংখ্যক ভোট আছে। এখন আমি যদি বড় দলের সাথে জোট না করে নিজ প্রতীকে নির্বাচন করতে যাই, সেখানে যদি আমার হেরে যাওয়ার সম্ভাবনা বা আমার সামনে এগিয়ে আসার সম্ভাবনাটা কমে যায়, তাহলে সেই দলের প্রতীকের বদলে জোটের প্রতীক বা যেই বড় দল, জোটের তো আসলে কোনো প্রতীক হয় না, মানে বড় যে দল থাকে জোটের বা যাদের ভোটার সংখ্যা বেশি তারাই আসলে বলা যায় সেখানে থাকে, তাদের প্রতীক নিয়ে তাহলে নির্বাচন করতে আসলে সমস্যাটি কোথায়? কারণ আমি তো দিন শেষে মানুষের জন্য কাজ করতে যাই, তার জন্য আমাকে হচ্ছে পার্লামেন্টে যেতে হবে, সেখানে যদি বড় দলগুলো আমাকে সহযোগিতা করে তাতে আসলে সমস্যাটা কোথায়? দেখুন, এই জায়গায় জামাতের ক্রিয়া পদ্ধতির যুক্তিকতা আছে। এই যে ছোট দল যারা আছেন তারা ভয় পাচ্ছেন কেন ইলেকশনে যেতে, নিজ প্রতীকে জিততে পারবেন। এই জন্য তো আমরা বলছি আমাদের পিয়ার লাগবে। যদি ছোট দল হন, যদি আপনি 10% ভোটও পান, 5% ভোটও পান, না লাগবে। আমি বলছি যেহেতু ছোট দলের আশঙ্কা বেশি, তারা ফেলিওর হবেন, পাস করতে পারবেন না, তার জন্য পিয়া দরকার আছে না? যে আমি যদি ইলেকশনে দাঁড়াই, যদি পুরো দেশে আমি 5% ভোটও পাই, আমি তো পার্লামেন্টে যাব, তখন প্রতীকে ভোট সারা দেশের মানুষ দিবেন, তিনি সেখানে প্রতিনিধিত্ব করতে পারবেন। দেখুন, আমরা মনে করি এখানে আরেকটা প্রশ্নও তো আছে আতিক ভাই, আপনি যে পিয়ারের কথা বলছেন, পিয়ার ছাড়াও তো পৃথিবীতে বহু দেশের নির্বাচন হয়, তাহলে কি সেই নির্বাচনগুলো কি শুদ্ধ না? না, সেটা বা আমাদের দেশে এর আগে বহু নির্বাচন হয়েছে। আমাদের এই জন্য বলছি বিশ্বের 91টি দেশে পিয়ার আছে এবং আস্তে আস্তে বিশ্বের ম্যাক্সিমাম দেশ তারা পিয়ারে যাচ্ছে। বাংলাদেশে বিগত ইলেকশন গুলো যেহেতু সুন্দর হয় নাই, বিতর্কিত ইলেকশন ছিল, তার জন্য আমরা বলেছি আমরা দেখি না বিকল্প অপশন আমরা যাই, কি অবস্থা সেখানে আছে না। পিয়ার পদ্ধতির কারণে নির্বাচন সুন্দর হয়নি, ফেয়ার হয়নি তা তো না। জামাল পিয়ার পদ্ধতি ছিল না বলে যে নির্বাচন ফেয়ার হয়নি তা তো না। পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা কম ভোট পায় তারাও সংসদে আসতে পারবে, এতটুকু পরিবর্তন। কিন্তু নির্বাচন ফেয়ার আনফেয়ারের সাথে তো পিয়ারের সম্পর্ক নেই।
এখানে অবশ্যই আছে। আমাদের দেশের নির্বাচনে কালো টাকা সরাসরি হয়, কেন্দ্র দখল হয়, সন্ত্রাস হয়, এবং দেখা যায় যে যিনি অযোগ্য মানুষ, যিনি পিয়ারে তো আরো বেশি হওয়ার সুযোগ আছে আতিক ভাই। কালো টাকার সরাসরি কেমনে আছে বলবো না। ফিয়ারে হলো দল আগে বলে দেবে যে আমার এই 300 লোক আমি তালিকা করলাম, এর ভিত্তিতে তারা পার্লামেন্টে যান, তো মানুষ দেখবে এর ভিতরে কোনো অন্যায়কারী আছে কিনা, এর ভিতরে আসলে যোগ্যতামূলক আছে কিনা। কারণ আপনি যখন এখানে যাবেন তখন তো যে কোনো লোক চলে আসতেছে, সে কোনো রাজনীতিও করে নাই, করে ব্যবসা, টাকা আছে, দাঁড়িয়ে গেল, সে এমপি চলে আসলো, এবং পরে পার্লামেন্টে এসে মোটামুটি সে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। পিয়ারে আমি মনে করি পলিটিশিয়ানরা কেমনে আসবে পার্লামেন্টে আসুক, রাজনীতিবিদ যদি না, এটা শহীদ ভাই এখনো পরীক্ষা তো হয় নাই ভাই, এটা অনুমান করে আপনারা বলতেছেন। পরীক্ষা হবে এক্সপেরিমেন্ট আমরা করতে পারি নাই, নানা কথা কিছু আসবে, পরীক্ষা না দিলে তো আমি ফেল করব, এটা আমি জানি। পরীক্ষা হবে কেমনে, স্বাভাবিক বিষয়। শোনেন, যেমন পজিটিভ, আমি আপনাকে একটা উদাহরণ দিই আতিক ভাই। আমরা মনে করি যেটা যৌক্তিক সেটাকে আমাদের গ্রহণ করা প্রয়োজন। জি, আমি যেটা বলি, বলেন, আপনি আমি যেটা বলি আতিক ভাই, আমরা বিগত দিনে দেখেছি জাতীয় পার্টি যে কয়েকটা সিট পায়, বিশেষ করে নারী সিট, আপনি দেখেননি কি পরিমাণ ডাক উঠে বেচা বিক্রি করেছে। পিআর এর মাধ্যমে আপনি যেটা মানুষের হাতে ক্ষমতা, স্থানীয়ভাবে মানুষ যে একজন আইডলকে, একজন ব্যক্তিকে নির্বাচিত করবে যে এই ব্যক্তি আমার নেতা, তার কাছে আমি সুখে যাব, দুঃখে যাব, ইসে যাব। পিআর এ তো আপনার যে বাড়ি, সেখানে তো রংপুর থেকে এসে একজন এমপি হওয়ার সুযোগ হয়ে যাবে, হবে না? এই সুযোগ তো আপনি রাখছেন, হবে কি হবে না সেটা পরের ব্যাপার, এই সুযোগটা তৈরি হচ্ছে। পিআর এর মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে স্থানীয় জনপ্রিয় যদি নাই হয়, জবাবদিহি তার কোনো জায়গা তার দরকারও হয় না, জবাবদিহি করবার কোনো প্রয়োজন হয় না। একজনের যদি প্রচুর টাকা হয়, জাতীয় পার্টির হাতে যদি পিআর সিস্টেমে 25টা সিট তারা পেয়ে যায়, 50টা সিট পেয়ে যায়, বিগত দিনে দেখেন নাই কারা এমপি হয়েছে, নারী সংসদ সদস্য কি পরিমাণ টাকায় বেচা বিক্রি হয়েছে। এইটা হলো সবচাইতে ভয়ঙ্কর, যে এমপি প্রত্যক্ষ, এবং আপনি জনগণের হাত থেকে ক্ষমতাটাকে কেন্দ্রে নিয়ে আসলেন, কেন্দ্রের কিছু নেতার কাছে বা একক নেতার কাছে। তিনি যাকে ইচ্ছা, কম জনপ্রিয় লোক, দুষ্কৃতিকারী হোক, তাকে এমপি বানিয়ে দিতে পারবেন প্রচুর টাকা নিয়ে, প্রচুর দুর্নীতি করে। তো এই সুযোগটা পিআর এর মাধ্যমে আপনি কেন তৈরি? আর আপনি বললেন পিআর এই কারণেও আপনি চাচ্ছেন যাতে ওই কম গুরুত্বপূর্ণ নেতারা পার্লামেন্টে আসতে পারে। হ্যাঁ, এই উদাহরণ আছে, অনেক বড় বড় নেতা জামানত বাজেয়াপ্ত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আছে। হ্যাঁ, যেমন আপনার দলেরও আছে বা আমার দলেরও থাকতে পারে, বড় বড় নেতা 2বার 3বার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আপনার আমিরের, আপনার মহাসচিবের সেই সংখ্যাটা আপনাদের আছে, আমরা জানি, হয়তো বা থাকতে পারে, যে কারণে আপনারা নিশ্চিত করতে চান যে আপনার আমির বা আপনার মহাসচিব বা আপনার আরো মজলিসের সদস্য সবাই যাতে এমপি হইতে পারে, এটা ভালো, চিন্তাটা খারাপ না। হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে দিয়ে যে ওই যে আরেকজন ভালো নেতা, প্রাজ্ঞ নেতা, পার্লামেন্টের পরিশীলিত নেতা, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, সৎলোক যে এই জোটের মাধ্যমে, মার্কার মাধ্যমে, একটা মার্কার মাধ্যমে পার্লামেন্টে যায়, সেটার বিরুদ্ধে আপনি কেন করেন তাহলে? দেখুন শহীদ ভাই, এই উদাহরণটা হল অনেক আগে, যেটা বলেছেন জামানত বাজেয়াপ্ত হওয়া, 96 এর পর আর এই ঘটনা ঘটে নাই, এটা 96 এর সর্বশেষ। এরপর জামাত জোটবদ্ধ ইলেকশন করেছে, সুতরাং এটা আরো 2 যুগ আগের ইতিহাস। এখন আমরা এক্সাম্পল, আমার দলেরও আছে, কারো কারো বড় নেতাদের না থাকলেও ছোট নেতাদের আছে। আমি সেটা আপনাকে স্পেসিফিক টার্গেট করে বলি নাই, আমরা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমরা যেটা বলি, আপনি ডিবেটে আসেন, ডিবেট করা যাবে, যে সময়টা এখানে কম। আমরা অনেকগুলো যুক্তি দিয়েছি, পক্ষে দিয়েছি, আমরা কি কি কারণে আছে, বিশ্বের কোথায় আছে, কোথায় কোন সমস্যা আছে। দেখুন, আপনি যাই বলেন, দলীয় প্রধানই সব নির্ধারণ করেন, যে এখন আপনি যদি সিস্টেম করেন ঠিক আছে, কোথায় থেকে এমপি কে হবে, ওখান থেকে তারা একটা মতামত সেখান থেকে নিবেন। হ্যাঁ, আমরা এখান থেকে আপনার অমুক ব্যক্তিকে আমরা পার্লামেন্টে দিতে চাই, ওদেরও বাস্তবায়ন প্রক্রিয়া আছে। যদি আপনি এক মূল বিষয়ে একমত হন, তখন এটা ইলেকশন সিস্টেম কিভাবে হবে, প্রার্থী বাছাই সেখানে কিভাবে হবে, এটারও তখন প্রক্রিয়া, কত পার্সেন্ট ভোট পেলে কিভাবে হবে, আপনাদের প্রস্তাবিত পিআরে স্বতন্ত্রর অবস্থান কি হবে? স্বতন্ত্র কেউ কি নির্বাচিত হতে পারবে না? হ্যাঁ, পারবে, অসুবিধা কি? আর আলাদা প্রতীক সে পাবে। কিভাবে পারবে? যদি না আলাদা তাকে নির্বাচন তাকে প্রতীক দিবে, অসুবিধা তো নাই। স্বতন্ত্র ইলেকশনেরও, শোনেন, বিশ্বে যেখানে আছে স্বতন্ত্র প্রার্থীদেরও ইলেকশনের অপশন সেখানে থাকবে। যদি কেউ চা ইচ্ছে করে, তার ক্রাইটেরিয়া সে ফুলফিল করে, সে পারবে করতে, অসুবিধা তো নেই। এবং তার প্রতীকটা নির্বাচন কমিশন তাকে দিবে আমাদের আগের সিস্টেম মতো করে। তো আমরা সেই ডিবিটে গেলে না, প্রতীক দিয়ে কিভাবে হবে? বলেছি যে আমরা মূল হতে পারবে না, প্রতীক নয় পাইলো,
প্রতীক একটা পাইলো স্বতন্ত্র, সে এমপি কিভাবে হবে? সেখানে যদি অন্য দল এমপি দিয়ে দেয়, জামাতে ইসলাম দিয়ে দেয়, সে কিভাবে হবে? এখানে তো ভোটের এই আলোচনা আসলে চলতেই থাকবে সামনের দিনগুলোতে, আমাদের শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল যুক্ত হয়েছেন এবং অ্যাডভোকেট আতিকুর রহমান আপনিও যুক্ত হয়েছেন। যতই আসলে নির্বাচন সামনে আসতে থাকবে সময়, ততই আসলে এই বিষয়গুলোর আরো নিশ্চয়ই আলোচনা হবে আপনাদের সাথে এবং খোলাসাও হবে শেষ পর্যন্ত কি পদ্ধতি এবং কি সুপারিশের ভিত্তিতে বা শেষ পর্যন্ত আসলে কোন অবস্থানের মধ্যে থেকে আসলে নির্বাচনটি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবারও নিশ্চয়ই আলোচনা হবে। দর্শক, আলোচনা চলতেই থাকবে। ৭১ এই মুহূর্তে জার্নালে বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও আলোচনা হবে, নিশ্চয়ই যুক্ত থাকবে। ধন্যবাদ দর্শক, ৭১ জার্নালে থাকার জন্য আবারও আপনাদেরকে স্বাগত জানাই। নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমগুলোতে খবর আপনাদের হাতেও পৌঁছে গেছে, যেটি আসলে এই মুহূর্তের খবর। আমরা ব্রেকিং নিউজ এর মধ্যে হচ্ছে ৭১ টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য টেলিভিশনেও বা অন্যান্য গণমাধ্যমগুলোতেও প্রচার হচ্ছে, সেটি হচ্ছে গাজায় আবারও ইসরায়েলি হামলা শুরু হয়ে গেছে। কারণ হিসেবে নেতানিয়াহু কিছুক্ষণ আগে বলেছে যে হামাস তারা অস্ত্র বিরতির যেই কথা এর আগে বলেছিল ইসরায়েল, সেটি মানেনি এবং রাফাতে যতটুকু আমরা গণমাধ্যম থেকে খবর পাচ্ছি যে শক্তিশালী হামলা এর মধ্যে চালিয়েছে এবং সেই অবস্থা আসলে কি হতে যাচ্ছে সেটি আমরা এখন থেকেই আসলে ধারণা করতে পারি যে খুব একটা সেখান থেকে কোনো সুখবর আসার সম্ভাবনা নেই। যুক্ত হয়েছেন আমাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত তিনি। আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাই ৭১ জার্নালে, এবং আমাদের সাথে সিরাজুল ইসলাম আপনি তো আছেনই। আমরা যদি একটু প্রথমে মাহফুজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে আবারও হামলা শুরু হয়ে গেল। যুদ্ধবিরতির খুব একটা বেশি দিন আসলে যেতে পারলো না গাজায়। এর আগেও যখনই এই যুদ্ধবিরতির ঘোষণা এসেছে তখন থেকে এই আতঙ্কে আসলে শুধুই ফিলিস্তিনির মানুষ নয়, পুরো দেশেরই বিভিন্ন যারা ফিলিস্তিনি মানুষদের মুক্তির জন্য কথা বলেছেন তারা কিন্তু এই শঙ্কাটি করেছেন যে কোনো সময় আবার ইসরায়েল হামলা চালিয়ে যেতে পারে। ঘটনা আসলে তাই হয়ে গেল। মন্তব্য জানতে চাই প্রথমেই। আপনি একেবারেই পরিষ্কারভাবে বলেছেন কথাটা, যে মানুষের সংখ্যাটা বরাবরই ছিল যে ইসরায়েলকে, বিশেষ করে নেতানিয়াহুকে থামানো অতটা সহজ হবে কিনা। যদিও এবার আগের বারের চাইতে এবারে মানুষজনের আপনার আগ্রহ এবং আশা বেশি ছিল, এই কারণে যে এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু সম্ভবত নেতানিয়াহু অপেক্ষা করেছিলেন যে কখন ট্রাম্পের বা হোয়াইট হাউসের এই গাজা এবং ইসরায়েল এই মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি অন্যদিকে সরে যায়, তখনই হয়তো তিনি সুযোগটা নিতে চেয়েছিলেন। এখানে আমি মনে করব যে অপরপক্ষ যারা আছে হামাস, তাদেরকেও যথেষ্ট সতর্ক হওয়া উচিত ছিল, এই কারণে যে তাদের এটাও না বোঝার কোনো কারণ নাই যে ইসরায়েল যে কোনো অজুহাতে এই চুক্তি থেকে বা সমঝোতা থেকে বের হয়ে আসতে পারে। এর আগেও আপনার জানুয়ারিতেও যখন যুদ্ধবিরতি হয়েছিল, তারপরেও সেখান থেকে ইসরায়েল কিন্তু বের হয়ে এসেছিল। এইবারও সেরকম একটা সম্ভাবনা শুরু থেকেই ছিল। আপনি যেটা বললেন যে সবাই শঙ্কা করছিল, তো সেই শঙ্কাকে আসলে সুযোগ দেওয়ার উচিত হয়নি। কারণ আমার ধারণা যে হামাসেরও এমন কিছু কিছু আচরণ ছিল যেটা ইসরায়েলকে এই সুযোগগুলো এনে দিয়েছে। এর ফলে সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় যে আবারও যখন ইসরায়েলের এই হামলাটি শুরু হলো এবং যেটি আসলে এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে এই যুদ্ধবিরতি চুক্তি হিসেবে যেসব ইসরায়েলের দেহাবশেষ পাঠানোর কথা কফিনে করে ফিলিস্তিনি থেকে, সেগুলো আসলে মিথ্যা। অর্থাৎ তারা হামাসকে বারবারই বলছে যে তারা যুদ্ধবিরতির মধ্যে চুক্তি লঙ্ঘন করেছে এবং এখানে তারা এক ধরনের ধোঁকা দিয়েছে। অর্থাৎ আর কোনোভাবেই হামাসকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না এবং তারা এই এলাকায় শক্তিশালী হামলা চালাবে সেরকম কথা এরই মধ্যে কিন্তু তারা তাদের কার্যালয় থেকে জানিয়ে দিয়েছে। তাহলে পরিস্থিতি আবারও সেই ভয়াবহতার দিকে রূপ নিচ্ছে কিনা? কারণ এরই মধ্যে আমরা জানি যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এশিয়া সফরে আছেন। এদিকেও আসলে এক ধরনের আমরা দেখেছি যে দুই দেশের কম্বোডিয়ার সাথে তারা শান্তি চুক্তি করেছে। জি, করেছে। আই মিন ডোনাল্ড ট্রাম্প তো এইবার ক্ষমতায় আসার পর থেকেই যে সমস্ত জায়গায় আপনার এরকম আন্তর্জাতিক দ্বন্দ্ব রয়ে গেছে বা দ্বিপাক্ষিক দ্বন্দ্ব রয়ে গেছে, সমস্ত জায়গায় সে চেষ্টা করেছে তার নাক গলাতে এবং এক ধরনের শান্তি প্রচেষ্টা সে উদ্যোগও নিয়েছে, যে কারণে
অনেকে মনে করছিল, বিশেষ করে হোয়াইট হাউস নিজেও এরকম মন্তব্য করেছে যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা যদি মনে হয় যুদ্ধটা হতো না, আপনার কাছে কি মনে হয়? কারণ এটা নিয়ে তো আমরা কম নাটক দেখিনি। না, এখন নাটকের চাইতে ভয়াবহ অবস্থা যেটা, সেটা হলো যে প্যালেস্তিনি যারা আপনার গাজা উপত্যকায় আছে, তারা একটা শান্তির আশা করেছিল এবং যথেষ্ট ছাড় দিয়েছিল যাতে এই শান্তিটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু নেতানিয়াহু সম্ভবত প্রথম থেকেই এইরকম পরিকল্পনাই করে রেখেছিল যে কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো অজুহাতে সে তার আক্রমণ চালিয়ে যাবে। তো সেখানে সেজন্য আমি বারবার বলছি যে এখানে হামাসেরও আচার আচরণের দিক থেকে উচিত ছিল কোনো রকম অজুহাত যেন দেখাতে না পারে এবং কোনো রকম সুযোগ যাতে না পায় সেই ব্যাপারে সচেতন হওয়া বা অতিরিক্ত সচেতন হওয়া। অবশ্যই আপনি আছেন আমাদের সাথে, সেজন্য আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি চুক্তি যখন হয়েছে তখন থেকে কিন্তু আমি বলে আসছিলাম, আমি আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে মিডল ইস্টের ব্যাপারে যথেষ্ট নজর রাখি প্রতিদিন সাংবাদিক হিসেবে। আমি রেডিওতে কাজ করেছি, ইরানে ছিলাম, সেই জায়গা থেকে মিডল ইস্ট নিয়ে আমার বিশেষ আগ্রহের জায়গায় যথেষ্ট পর্যালোচনা আমার আছে। এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যুদ্ধবিরতির সাথে সাথে তখন আমি বলেছিলাম যে এই যুদ্ধবিরতি হলো, কিন্তু এটা স্থায়ী করবে না, নেতানিয়াহু এইটা মানবে না, যে কোনো সময় যে কোনো অজুহাতে গাজার উপর হামলা চালাবে। এবং আমি এই একদম ক্যাটাগরিক্যালি বলেছিলাম যে হামাস যখন এই যুদ্ধবিরতি করলো, এর মানে হচ্ছে যে হামাসের হাতে যত যুদ্ধবন্দী ছিল, ইসরায়েলি যে সমস্ত বন্দী ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া মাত্রই, তাদেরকে মুক্তি দেওয়া মাত্রই হামাসের উপরে, গাজার উপরে হামলা হবে, এই কথা ছিল। এবং আজকের খবর ছিল, আজকে মানে গতকাল 28 অক্টোবর পর্যন্ত খবর ছিল যে মিশরের তত্ত্বাবধানে হামাসের কাছে যত মরদেহ ছিল সমস্ত মরদেহ হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর প্রক্রিয়া যখনই শেষ হয়েছে ঠিক তার পরপরই নেতানিয়াহু গাজায় হামলা চালিয়েছে। এবং রাষ্ট্রদূত মাহফুজুর রহমান যেটা বলছিলেন, আমি ওই জায়গায় সামান্য একটু দ্বিমত করি যে আমেরিকা যখন ভেনিজুয়েলা নিয়ে ব্যস্ত তখন নেতানিয়াহু এই সুযোগ নিয়েছেন। আমি ব্যাপারটা এই জায়গায় দ্বিমত করি, ব্যাপারটা মোটেই তার না। কারণ হচ্ছে যে ইসরায়েল হামলা করবে কি করবে না এটা হোয়াইট হাউস জানে না, এমনটা না। ওইদিকে ব্যস্ত, এই ফাঁক দিয়ে নেতানিয়াহু হামলা করেছে গাজায়, ব্যাপারটা মোটেই তা না। এখানে অবশ্যই হোয়াইট হাউস এবং মার্কিন প্রশাসনের ইঙ্গিত আছে, সিগন্যাল আছে। তার একটা ছোট্ট বক্তব্য দিয়ে শেষ করব আমি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি গতকালকেই বলেছেন, অর্থাৎ 28 অক্টোবর তার বক্তব্য আছে যে ইসরায়েল এর আগে যে সমস্ত হামলা টুকটাক করে করছিল এই কয়েকদিনে, গত কয়েকদিনে যুদ্ধবিরতির পরে এই আজকে বড় হামলার আগ পর্যন্ত 100 জন ফিলিস্তিনি কমপক্ষে ইসরায়েলি হামলায় মারা গেছে এই যুদ্ধবিরতির পরে। তার মানে 100 বারের বেশি তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তো এই যে হামলা চালাচ্ছে মাঝে মাঝে যুদ্ধবিরতি থাকাকালীন, এইটা যুদ্ধবিরতি লঙ্ঘন নয় বলেছেন মার্কো রুবিও। মার্কো রুবিও যখন বলেন যে ইসরায়েলি হামলা যেটা গাজায় হচ্ছে মাঝে মাঝে, এটা যুদ্ধবিরতি না, যুদ্ধবিরতি লঙ্ঘন না, তার মানে কি? তার মানে ইসরায়েল এই ধরনের হামলা চালালে তাদের প্রতি তাদের সমর্থন আছে। একদম সর্বশেষ যে কথা বলতে পারি, আসলে যা ইসরায়েল সেটাই আমেরিকা, যেটাই আমেরিকা সেটাই ইসরায়েল। ফলে আজকে গাজায় যা হচ্ছে সেটা ইসরায়েল করছে, প্রকার অন্তরে সেটা আমেরিকাই করছে। এটা হলো চূড়ান্ত সত্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের একদমই সময় শেষ মুহূর্তে ছোট করে যদি মাহফুজুর রহমান আপনার কাছ থেকে বক্তব্য নেই, যেই যুদ্ধবিরতির মধ্যস্থতা আমরা দেখেছি আরব দেশগুলোর বা কাতার থেকে শুরু করে অনেকগুলো দেশ তখন হলো দাঁড়িয়েছিল, এখন আপনার কাছে কি মনে হয় তাদের ভূমিকাও তো এক ধরনের প্রশ্নের মুখে পড়লো? হ্যাঁ, অবশ্যই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, কাতার, মিশর, তুরস্ক, যারা এই যুদ্ধ বন্ধে আপনার উদ্যোগ নিয়েছিল, তাদের প্রত্যেকের উদ্যোগই এখন চ্যালেঞ্জের মুখে পড়লো, এটা তো সত্য। এবং ডোনাল্ড ট্রাম্প তার পেস হারাবে, সেটাও সত্য। কিন্তু একেবারে ঢালাওভাবে বলা যায় না। আমরা আমাদের অভিজ্ঞতাতে দেখেছি যে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক, এটা অত্যন্ত পোক্ত, অত্যন্ত দৃঢ়। এবং ইসরায়েলের বহু
আপনার অন্যায় আচরণ যুক্তরাষ্ট্রের কারণেই কেবলমাত্র আন্তর্জাতিক বিশ্বকে সহ্য করে যেতে হয়েছে, এগুলো সবই সত্য। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা একটা অসম লড়াই। একদিকে ফিলিস্তিনি অথবা হামাস এবং অন্যদিকে ইসরায়েল এবং তার পেছনে যুক্তরাষ্ট্রের যেহেতু মদদ আছে, এইটা একটা অসম লড়াই। এই ধরনের লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে কৌশলী হতে হয় যখন আপনি দুর্বল থাকেন। সুতরাং হামাসের, কারণ এর মধ্যে আপনার 60,000-এর উপরে প্রাণ গেছে, প্রাণ যাওয়াটা তো কোনো সমাধান না। হ্যাঁ, হামাস যদি এই যুদ্ধ চালিয়ে যেত এবং এই ধরনের একটা যুদ্ধ বিরতিতে বা যুদ্ধ বন্ধে আপনার স্বাক্ষর না করতো বা সম্মত না হতো, তাহলে তাদের আরো জীবন যেত। এখন জীবন চলে যাওয়াটা, প্রাণ চলে যাওয়াটা তো কোনো সমাধান না। প্রাণ বাঁচানোর জন্য আপনার সময় সময় এরকম চুক্তি করতে হয় এবং মেনে নিতে হয়। আসলে প্রাণ বাঁচানো সম্ভব হবে কিনা আর সেই প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে। ধন্যবাদ মাহফুজুর রহমান, যুক্ত হয়েছেন, সময় একেবারেই কম। ধন্যবাদ সিরাজুল ইসলাম, আপনিও আছেন। নিশ্চয়ই আবারও আগামীতে কথা হবে নানা বিষয় নিয়ে। দর্শক, একাত্তর জার্নাল শেষ করতে হচ্ছে, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। আবারও নিশ্চয়ই দেখা হবে।